ভলিউমটা কমিয়ে নিন, কানে হেডফোনটা লাগিয়ে একটু একা হয়ে বসুন, কারণ যে কথাগুলো আমি আপনাদের আজ বলবো সেগুলো আসলে দিনের আলোয় বলার মতো নয়, অন্তরের গভীরতম গোপন কুঠুরি থেকে উঠে আসা কিছু কথা। কিছু সম্পর্ক এমন হয় যা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মনের গভীরে তাদের শিকড় এত দূর বিস্তৃত হয়ে যায় যে সেগুলোকে উপড়ে ফেলা এক অসম্ভব কাজ। এই টানাপোড়েন, এই ভালো লাগা, এই অপরাধবোধ সবকিছু নিয়েই আমার এই গল্প। বিশ্বাস করুন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি নিজে থেকেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার মস্তিষ্ক হয়তো সায় দেয় না, কিন্তু আপনার হৃদয় এবং শরীর এক ভিন্ন পথ বেছে নেয়। আমার নাম রাইসা। আমার বয়স এখন প্রায় ৩০ ছুঁই ছুঁই। লোকে বলে আমার গায়ের রং উজ্জ্বল আর ফিগারটা বেশ ছিপছিপে হলেও ভরা যৌবনের একটা আবেদন আছে। আজ আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছি, আঁচলটা একপাশে আলগা করে ফেলা। শাড়ির এই ভঙ্গিটা আমাকে আরও বেশি রহস্যময় করে তোলে, আমার মনে হয়। ভেতরের চাপা উত্তাপটা বাইরে যেন উঁকি দিতে যায়, যদিও তা কেবলই আমার মনের ভুল। আমার বাড়ি ছিল মেদিনীপুরে, এক মফস্বল শহরে। সেখানেই আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর যখন শ্বশুর বাড়ি এলাম, তখন আমার পৃথিবীটা ছোট হয়ে এলো একটা যৌথ পরিবারের আবহে। শাশুড়ি, শ্বশুর, দেবর সবাই মিলেমিশে একসাথেই থাকতাম। আমার স্বামী সরকারি চাকরি করতেন, বদলির চাকরি, তাই বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হতো। বাড়িতে আমি আর আমার দেবর সুমন, প্রায় সমবয়সী, একই ছাদের নিচে পাশাপাশি বড় হচ্ছিলাম। সে তখনও কলেজে পড়ত, কিন্তু তার চাহনি আর আচরণে একটা অন্যরকম গভীরতা ছিল, যা আমি প্রথম থেকেই অনুভব করতাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম সুমন ছিল আমার কাছে শুধুই আমার স্বামীর ছোট ভাই, যে হাসত, কথা বলতো, আবদার করত। কিন্তু সময়ের সাথে সাথে তার সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, সেই আবদার বদলে যেতে শুরু করল। একটা অদৃশ্য টান, যা কেবল আমিই অনুভব করতাম। তার চোখের দিকে তাকালে কেমন যেন এক অব্যক্ত অনুভূতিতে ভরে যেত মন। দুপুরে যখন স্বামী কাজে বাইরে থাকত আর শাশুড়ি তার দুপুরের ঘুম ঘুমাতেন, তখন সুমন প্রায়শই আমার ঘরের পাশ দিয়ে যেত, কখনো বই নিতে, কখনো বা খেলার নাম করে। আর প্রতিবারই তার চোখ আমার দিকে এসে পড়ত। সেই দৃষ্টিতে ছিল এক গভীর ক্ষুধা, এক অদ্ভুত আকর্ষণ, যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলত। আমি বুঝতে পারতাম এটা শুধু স্রেফ দাদার বউকে দেখা নয়, এই দৃষ্টিতে অন্য কিছু ছিল, যা সমাজে অচল। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম। শাড়ির আঁচলটা কোমরে গোজা ছিল, হাত ফসকে একটা গ্লাস পরে টুকরো টুকরো হয়ে গেল। আমি যখন কাচের টুকরোগুলো কুড়োচ্ছিলাম, সুমন হঠাৎ পেছন থেকে এসে আমার হাতটা ধরে ফেলল। সাবধানে ভাবি, হাতে লেগে যাবে, বলল সে। তার হাতের স্পর্শে আমার শরীর যেন বিদ্যুৎপৃষ্ট হলো। সেই মুহূর্তে আমি তার দিকে তাকাতেই দেখলাম তার চোখ আমার খোলা পিঠের দিকে, তারপর আমার মুখের দিকে। সেই চোখ দুটি যেন চলছিল এক অদম্য বাসনায়। আমি তাড়াহুড়ো করে হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু সেই স্পর্শের রেশ আমার সারা শরীরে লেগে রইল। সেদিনের পর থেকে সুমনের আচরণে আরও পরিবর্তন এলো। সে আমার সাথে সুযোগ পেলেই কথা বলতে চাইত, আমার ভালো মন্দের খবর নিত, এমনকি আমার মন খারাপ থাকলে সেও মনমরা হয়ে থাকত। আমার স্বামী যখন বাড়িতে আসত, তখন সুমন নিজেকে গুটিয়ে নিত, কিন্তু স্বামী চলে গেলেই আবার সেই পুরনো খেলা শুরু হতো। তার চোখের ভাষা, তার ইঙ্গিতে আমার মন ধীরে ধীরে সাড়া দিতে শুরু করল। আমি জানি এটা ভুল, এটা অন্যায়, কিন্তু মানুষের মন যখন স্রোতের মুখে পড়ে, তখন যুক্তি আর বুদ্ধির বাঁধ ভেঙে যায়। আমার স্বামী সহজ সরল মানুষ, সে তার কাজ নিয়েই থাকত। সুমনের এসব পরিবর্তন তার চোখে পড়ত না, কিন্তু আমি দেখতাম সুমন মাঝে মধ্যে এমনভাবে কথা বলতো যেন আমাকে একটা গোপন জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একবার রাতের বেলা লোডশেডিং হয়েছিল। গরমের দিনে কারেন্ট গেলে গ্রামে সবাই বাইরে উঠোনে বসত। সেদিন সুমন আমার পাশে এসে বসল। চারপাশে মৃদু হাওয়া বইছে, জোনাকির আলো জ্বলছে, নিভছে। সে আমার হাতটা অজান্তেই নিজের হাতের কাছে নিয়ে এলো, তারপর আলতো করে আমার আঙুলে আঙুল ছুঁয়ে দিল। আমার শরীর তখন কাঁপছিল থরথর করে। আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নিচু করে বসেছিলাম। সেই রাতে আমার ঘুম আসেনি। এই গোপন সম্পর্ক ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। আমি অনুভব করতাম আমি এক নিষিদ্ধ খেলায় মেতে উঠেছি, যার শেষ কোথায় আমি জানি না। প্রতিটা লুকানো মুহূর্ত, প্রতিটা চোরানো চাহনি, প্রতিটা আলতো স্পর্শ আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার মনে হতো আমি যেন একটা অন্ধকার সুড়ঙ্গের দিকে এগোচ্ছি, কিন্তু পেছন ফিরে তাকানোর সাহস আমার ছিল না। একদিন আমার স্বামী কলকাতা গিয়েছিল অফিসের কাজে। শাশুড়ি আর শ্বশুর গ্রামের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে আমি আর সুমন একা।
সেই দিনটা ছিল আমার জীবনের এক টার্নিং পয়েন্ট। দুপুরে যখন আমি গোসল করে বেরোলাম, তখন সুমন আমার ঘরে এলো একটা জরুরি কাগজ নিয়ে, যেটা আমার স্বামী তাকে দেখতে বলেছিলেন। আমি তখন ভিজে চুলে একটা পাতলা সুতির সালোয়ার কামিজ পরেছিলাম। সেদিনের তার চোখগুলো এত তীব্র ছিল যে আমার মনে হলো আমার সর্বস্ব উন্মুক্ত হয়ে পড়েছে তার সামনে। সে কাগজটা রেখে আমার সামনে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না, শুধু আমাকে দেখছিল। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। কি দেখছ? আমি মৃদু স্বরে জিজ্ঞেস করলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল এক অদ্ভুত মাদকতা। ভাবি, আপনাকে যখন দেখি তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না। তার কণ্ঠস্বর গভীর আর মাদকতায় ভরা। আমি থতমত খেয়ে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে আমার পথ আটকে দিল। সে আমার হাত ধরে ফেলল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। এটা ঠিক নয় সুমন, আমি ফিসফিস করে বললাম। কি ঠিক নয়? এই অনুভূতি যা আমাদের দুজনেরই আছে। সে আমার হাতটা আরও শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। আমার বুকে তখন ভূমিকম্প চলছে, তার চোখ আমার ঠোঁটের দিকে। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলল। আমি যেন তার চোখের গভীরে হারিয়ে গিয়েছিলাম। সে আমার খুব কাছে চলে এসেছিল, তার নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। সে তার অন্য হাতটা দিয়ে আমার গাল ছুঁয়ে দিল, তারপর আলতো করে আমার চিবুক তুলে ধরল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীর তখন নিজের নিয়ন্ত্রণে ছিল না। এক অজানা আকর্ষণ আমাকে টেনে নিচ্ছিল এক নিষিদ্ধ সুখানুভূতির দিকে। সেদিন আমাদের মধ্যে এক অলিখিত বোঝাপড়া হলো। আমরা দুজনই জানতাম আমরা যা করছি তা ঘোর অন্যায়, সমাজের চোখে মহাপাপ। কিন্তু এই নিষিদ্ধ সম্পর্কের আকর্ষণ ছিল এতটাই তীব্র যে আমরা তা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। রাতের পর রাত আমি ঘুমোতে পারতাম না। সুমনের স্পর্শ, তার কথা, তার চাহনি আমার মনে ঘুরপাক খেত। মনে হতো আমি যেন এক অদৃশ্য জালে জড়িয়ে পড়েছি, যেখান থেকে আমার মুক্তি নেই। সুমন সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত। কখনো ঘরের আলো নিভিয়ে এসে আমার হাতে হাত রেখে গল্প করত, কখনো বা রান্নাঘরের কোনো ছুতোই আমার পাশে এসে দাঁড়াত। তার উপস্থিতি আমাকে যেমন অপরাধ বোধে ডোবাত, তেমনি এক অদ্ভুত শিহরণে ভরিয়ে তুলত। তার সেই আবেগ, তার সেই আকুতি, সেগুলো যেন আমাকে আরও বেশি করে দুর্বল করে দিচ্ছিল। আমার মন চাইত তাকে দূরে ঠেলে দিতে, কিন্তু আমার শরীর যেন তাতে সায় দিত না। আমার স্বামী যখন আসত, তখন আমাদের সেই লুকোচুরি খেলা আরও তীব্র হতো। সুমনের চোখে আমি দেখতাম একটা চাপা কষ্ট, একটা না পাওয়ার যন্ত্রণা। আমারও মন খারাপ লাগত। আমি বুঝতে পারতাম আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। এই মানসিক চাপ আমাকে দিন দিন অস্থির করে তুলছিল। আমি এক অপরাধীর মতো জীবনযাপন করছিলাম। প্রতিটা মুহূর্তে ভয় পেতাম, যদি কেউ জেনে যায়, যদি আমার এই গোপন অধ্যায়ের কথা ফাঁস হয়ে যায়, সমাজের সামনে মুখ দেখানোর আর কোনো উপায় থাকবে না। আমার মনে হতো আমি যেন একটা দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো সময় পা হড়কে পড়ে যেতে পারি। একদিন সুমন আমার কাছে এলো মন খারাপ করে। সে বলল, ভাবি, আমি আর এভাবে থাকতে পারছি না। হয় আপনি আমাকে আপনার করে নিন, নয়তো আমি অন্য কোথাও চলে যাব। তার এই কথায় আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি তাকে আমার করে নিতে পারি? সমাজ, পরিবার, স্বামী এসব ছেড়ে? আমার পক্ষে এটা অসম্ভব ছিল। কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষাদ, যা আমাকে ব্যথিত করে তুলছিল। সে আমাকে এমন কিছু ছবি দেখালো যা সে আমাদের একান্ত মুহূর্তের অসতর্কতায় তুলেছিল। সেগুলো সরাসরি কোনো অশোভন ছবি ছিল না, কিন্তু আমাদের নৈকট্য প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে এই ছবিগুলো দাদার কাছে পৌঁছে যাবে, সে বলল। আমি ভয় পেয়ে গেলাম। এটা ছিল একরকম ব্ল্যাকমেইল, কিন্তু তার চোখে ছিল ভালোবাসা আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ। আমি কি করতাম? আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি নিজেকে অসহায় মনে করছিলাম। এই সম্পর্কের পরিণতি কি হবে তা ভেবে আমার বুক ধড়ফড় করছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা সম্ভব নয়, কিন্তু সে আমার কথা শুনতে নারাজ। সে আমাকে জোর করছিল, আমি আপনাকে ছাড়া বাঁচব না ভাবি। আমি তখন এক বিশাল মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
আমার জীবনটা যেন এক জটিল ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। আমি তাকে ভালোবাসতাম কিনা আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু তার প্রতি আমার একটা গভীর টান তৈরি হয়েছিল, এটা অস্বীকার করার উপায় ছিল না। আমি কি আমার স্বামীকে ছেড়ে সুমনের সাথে এক নতুন জীবন শুরু করতে পারতাম? না, সেটা অসম্ভব ছিল। আমি জানি এই সম্পর্ক আমার জীবনকে ধ্বংস করে দেবে, কিন্তু সুমনও আমাকে ছাড়তে রাজি ছিল না। এই ঘটনার পর আমি এক নতুন সিদ্ধান্ত নিলাম। আমি সুমনের কাছে গিয়ে বললাম, দেখো সুমন, আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু আমাদের এই সম্পর্কটা কোনোভাবেই সমাজের চোখে সঠিক নয়, আর এর কোনো ভবিষ্যৎ নেই। আমি তোমার ক্ষতি চাই না, নিজেরও না। তাই হয় তুমি এই পথ থেকে সরে এসো, না হয় আমাকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা আমাদের দুজনের জন্যই কষ্টকর হবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, এই ধরনের সম্পর্ক শুধু কষ্টই দেয়, শান্তি নয়। আমাদের দুজনেরই জীবন আছে, ভবিষ্যৎ আছে। এই মুহূর্তের আবেগের বশবর্তী হয়ে আমরা যদি ভুল করি, তবে সারা জীবনের জন্য পস্তাতে হবে। সে সেদিন নীরব রইল, কিন্তু তার চোখে ছিল এক গভীর পরিবর্তন। আমার কথাগুলো তার মনে ধাক্কা দিয়েছিল, আমি বুঝতে পারছিলাম। অনেক তর্ক বিতর্কের পর, অনেক বোঝা পড়ার পর সুমন অবশেষে আমার কথা মেনে নিল। সে আমাকে কথা দিল, সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবে, এই ভুল পথ থেকে সরে আসবে। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি তাকে বোঝাতে পেরেছিলাম, ভালোবাসা মানে শুধু কাছে আসা নয়, কখনো কখনো দূরে থেকেও ভালো থাকা। কখনো কখনো ভালোবাসা মানে অন্যের ভালো চাওয়া, এমনকি যদি তার নিজের জন্য কষ্টকর হয় তবুও। সুমন আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি আপনাকে সবসময় ভালোবেসে যাব, কিন্তু আমি আপনার ক্ষতি করব না। সে তার প্রতিশ্রুতি রেখেছিল। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল, অন্য শহরে চলে গেল চাকরির খোঁজে। আমাদের মধ্যে এখন আর সেই নিষিদ্ধ আকর্ষণ নেই, আছে শুধু এক নীরব শ্রদ্ধা আর চাপা স্মৃতি। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আবেগের বশবর্তী হয়ে ভুল পথে পা বাড়ালে তার পরিণতি ভয়াবহ হতে পারে। সম্পর্কের পবিত্রতা রক্ষা করা, সামাজিক নিয়ম মেনে চলা, এগুলো অত্যন্ত জরুরি। ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হতে পারাটাই প্রকৃত সফলতা। আজকের দিনে আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করছি, আর সেই অধ্যায়টা আমার জীবনের এক অন্ধকার স্মৃতির মতো চাপা পড়ে আছে। যে আবেগপ্রবণতা আমাকে একসময় ভুল পথে ঠেলে দিয়েছিল, আজ তা আমাকে শিখিয়েছে সংযম আর বিচক্ষণতা। জীবনের প্রতিটা ভুল পদক্ষেপ আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। সবচেয়ে বড় শিক্ষা হল, ক্ষণিকের সুখের জন্য দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা ঠিক নয়। জীবনে চলার পথে অনেক ঝড় আসে, কিন্তু সেই ঝড়গুলোকে সামলে নিজেদের পথ ঠিক রাখাটাই আসল কাজ।